মানুষের চিন্তাভাবনা যে মিডিয়া মানেই মেবি সামথিং রং। সব কিছুর জন্য বাজেট আছে, কিন্তু রাইটারের জন্য বাজেট গিয়ে দেখা যায় যে হ্যাঁ আমাদের বাজেট নেই। কিছু কিছু আর্টিস্ট আছেন ওনাদের একটু ইগোয়েটিক ব্যাপার থাকে, যে এলিট ক্লাস হচ্ছে নিকেতনে। সাকিব ভাই চাইছে একটা রকস্টার ক্যারেক্টারকে সে ক্রিয়েট করবেন। ওটিটির জায়গাটা কোথায় আর আমাদের ট্রেডিশনাল ইন্ডাস্ট্রির জায়গাটা কোথায়? আমাদের স্টোরিটাও কিন্তু গ্লোবাল মানুষজন, ইন্টারন্যাশনাল মানুষজন কিন্তু এটা দেখতে চায়। ছয় বছরের ইন্ডাস্ট্রিতে যাত্রা, একদম প্রথম সিনেমায় বাজিমাত কিভাবে হলো? আমাদের সবার আসলে ডেডিকেশনটা মনে হয় অনেক বেশি ছিল। এটার জন্যই আজকে দর্শক মহলে সবাই রকস্টারকে সাকসেসফুল হিসেবে আমাদের সবার কাছে ব্যাপারটাকে ঘটাইছে এইভাবে। এই গল্পটাই শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আজকে আমাদের সঙ্গে আছেন রকস্টার সিনেমার অ্যাসোসিয়েট প্রডিউসার রিজুতি আহমেদ স্বর্ণা। শুনবো তার যাত্রা, তার ফিল্ম হাউসের যাত্রা এবং আসলে তিনি কিভাবে কর্পোরেট একটা কালচার থেকে কিভাবে আসলে তিনি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলেন সেই গল্পটাও শুনবো। সবাইকে স্বাগত। স্বাগত স্বর্ণা আপা, কেমন আছেন? এই তো আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে যাত্রাটা কেমন উপভোগ করছেন? প্রথম সিনেমা, তাও আবার মেগাস্টার শাকিব খান। এর থেকে বড় পাওয়া আসলে যারা ক্যামেরার পিছিয়ে কাজ করে তাদের জন্য এর থেকে বড় পাওয়া আসলে কিছু নাই। যে প্রথম ফিল্মই মেগাস্টারের সাথে করার সুযোগটা, এটা অ্যামেজিং। রকস্টারের যে যাত্রাটা, তখন আপনি যেভাবে ভেবেছিলেন যে আপনারা যেই সাড়াটা পাবেন সেই সাড়াটাই কি পাচ্ছেন, নাকি এর থেকে কম বেশি কিছু হচ্ছে? যেটা ভেবেছিলাম ওর থেকে বেশি পাচ্ছি। এটা কখনো কল্পনাও করি নাই যে মানুষ আসলে এতটা ভালোবাসা দিবে। একদম একদম ভেতর থেকে, মন থেকে দোয়া করে না। আমরা হল ভিজিটে যখন গেছি তখন মানুষের এত এত দোয়া পাইছি, আমি রুশো, মন ভরে গেছে। মনে হয়েছে যে হ্যাঁ, কাজের সার্থকতা হয়তো এখানেই। রুশোর কথা যখন আসলো, আপনারা বিয়ে করেছেন কবে? আমরা বিয়ে করছি 2018। আচ্ছা, আপনাদের প্রোডাকশন হাউস তো তারপরে। তো এই যাত্রাটা আসলে কিভাবে শুরু হলো? তখন আপনি কি করতেন বা আপনার হাজবেন্ড কি করতেন? রুশো প্রাণে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন নাফিস রেজা স্যারের সাথে, অ্যান্ড আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে জব করতাম। সো একসাথে পথ চলাটা আসলে তখন থেকে আর কি শুরু হয়। অ্যান্ড তার পরবর্তীতে আমরা বিয়ে করি। অ্যান্ড বিয়ে করার পর আমরা, রুশো তখন ম্যাচিওর টু বিকেম এ ডিরেক্টর। দেন আমরা আমাদের কোম্পানি ফর্ম করি, পিনহুইল ফিল্মস। দুজনের চেষ্টায় এবং ফুল ডেডিকেশনের আমরা আসলে পিনহুইল ফিল্মকে আমরা দর্শকের চাহিদা অনুযায়ী তাদের মনের মধ্যে জায়গা করে নিতে পারছি, আই থিঙ্ক। একদম শুরুর দিকটা যদি জানতে চাই, প্রথম কাজ কি ছিল? বাগডুম নামে একটা কোম্পানি ছিল, সো ওদের একটা টিভিসি আমরা মেক করছিলাম, ওটা দিয়ে যাত্রা শুরু। তারপরে এখন তো বাংলালিংকের সঙ্গে কাজ করছেন, ওপোর সঙ্গে কাজ করছেন, বিভিন্ন। আপনি আসলে কোনটা বেশি এনজয় করেন, টিভিসি কাজ করা নাকি হচ্ছে এই যে সিনেমা বানাচ্ছেন এই কাজগুলো বেশি এনজয় করেন, কোনটা? আসলে মানে কাজটা তো ফিল্ম মেকিং, হ্যাঁ। তো ওই জায়গা থেকে ফিল্মটা হচ্ছে বিগার ক্যানভাস, যেটাকে আমাদের ড্রিম ছিল যে হ্যাঁ আমরা বিগার ক্যানভাসে কাজ করব। অলসো বিজ্ঞাপন আমাদের থাকে না যে সোল, সো বিজ্ঞাপন আমাদের হার্ট। আমরা বিজ্ঞাপনটাকে মানে মন থেকে খুব বেশি ভালোবাসি, আর ড্রিম ছিল যে আমরা সিনেমা বানাবো। সো দুইটাই আসলে প্যারালালি আমার কাছে অনেক উপভোগের বিষয়। আপনার কাজটা কি থাকে কোনো একটা প্রজেক্টে? আপনি কি করেন? আমার কাছ থেকে আমার পুরো টিমটাকে হায়ার করা, ডিরেক্টরের চাহিদা ওয়াইজ স্ক্রিপ্ট পাওয়ার পরে ডিরেক্টর আসলে যেভাবে কাজটাকে প্ল্যান করে, সো ওই প্ল্যানটাকে এক্সিকিউট করাই আমার কাজ থাকে। আপনি এর আগেও আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তখন বলছিলেন আসলে কস্টিউম থেকে শুরু করে আপনি শুরু করেছিলেন একদম কস্টিউম ডিজাইন থেকে। তো এই কাজগুলো আপনি আসলে কোথা থেকে শিখেছেন, বা আপনার যাত্রাটা শুরু কিভাবে? আপনার এক্সপার্টিসটা তো ধীরে ধীরে এসছে। একদম একদম। শুরুটা কোথা থেকে? শুরুটা বলবো যে মানে ঘর থেকেই রুশো আমাকে গাইড করতো
যে কস্টিউম ডিজাইন যখন আমি শুরু করি আমি তখন অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছিলাম অ্যাজ এ সার্ভিসিং। সো প্যারালালি আমি আসলে ফিল্ম মেকিংটাও শিখতে চাইতেছিলাম। তো তখন রুশো নাফিস ভাইয়ের সাথে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজে ও সুযোগ করে দেয়। অ্যান্ড তার পরবর্তীতে আমি অন্যান্য অনেক ডিরেক্টরের সাথে কাজ করছি এবং গাইডলাইন বলতে গেলে রুশোই আমাকে শিখাইছে, তার কাছ থেকে শিখতে পারছি যেহেতু আমরা একই সাথে থাকতাম। সো ও অনেক হেল্প করছে আমাকে টু লার্ন দ্য জব। এখন আসলে কাজের পরিধিটা কোথায় কোথায় আপনার? কাজের পরিধি বিজ্ঞাপনে তো চলতেছেই, ফিল্ম শেষ করতে করতেই আসলে আমরা যেহেতু বিজ্ঞাপনে অনেক দিন কাজ করতেছিলাম না, সো এখন একটা বিজ্ঞাপনে প্রেশার আসছে যেহেতু রুশোকে সবাই খুব পছন্দ করে অ্যাজ এ মেকার বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে। সো ফিল্মের শ্যুট শেষ হতে হতেই আসলে বিজ্ঞাপনের কাজ শুরু হয়ে গেছে, চাপ শুরু হয়ে গেছে এবং ওইটা নিয়েই আসলে এখন ব্যস্ততা। এবং পাশাপাশি আমরা গল্প নিয়েও চিন্তাভাবনা করতেছি, যেহেতু সামনে ফিল্ম নিয়ে কাজ করব এই ইচ্ছা তো আছেই। সো ওই জায়গা থেকে গল্প নিয়ে যেমন প্যারালালি কাজ করতেছি, অলসো বিজ্ঞাপনের কাজগুলো শুরু করে দেওয়া হয়েছে। একজন প্রডিউসার হিসেবে একজন নারীর মানে প্রডিউসিং বা লিডারশিপ বলেন যাই বলেন, এখানে কাজ করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা একটু যদি বলেন যে কেমন লাগে, মানে সবাই শুনে আপনার কথা শুনে সবাই? হ্যাঁ, শুনতে তো বাধ্য হয়, কারণ আমাদের মানে বস দেয়ার, হ্যাঁ, সো না শুনে অপশন নাই। অলসো মানে সবাই খুব ভালোবাসে আমরা দুজন যেভাবে কাজ করি। আর যেহেতু আমি ফিমেল এবং আমার ডেডিকেশন এবং আমার চিন্তা ভাবনা দেখে হয়তো সবাই আমাকে ওই স্পেসটা দেয় এবং কাজের সুযোগটা আমি খুব ভালোভাবেই পাই, সবার কাছ থেকে ওই অ্যাপ্রিসিয়েশনটা আমি পাই। আপনি দেখলাম খুব বড় করে বিশাল একটা পোস্ট লিখেছেন আপনি যখন সেন্সর সার্টিফিকেটটা পেয়েছেন। তো এইটার একটু গল্পটা জানতে চাই যে এটার পেছনে কি কি করতে হয় বা এই সেন্সর সার্টিফিকেটটা পাওয়ার বাংলাদেশে উপায়টা কি একটু যদি বলেন। এটা একটা লম্বা প্রসেস, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। সো যখন আমি এটা অ্যাচিভ করছি মনে হয়েছে ওকে আমরা এটা পেয়ে গেলাম, তখন আমি আসলে নিজের ভেতরের আনন্দ উচ্ছ্বাস আমি সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে বড় একটা টেক্সট করে আমি শেয়ার করছি সবার সাথে। কারণ এই সেন্সরশিপের পিছিয়ে আসলে অনেকগুলা প্রসেস থাকে যেগুলো মানে এখন এত ডিসকাস করতে পারবো না, ইটস এ লম্বা প্রসেস। সো ওই জায়গা থেকে এবং অনেক ক্রাইটেরিয়া থাকে, তাদের অনেক রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সো সেগুলোকে ফিল আপ করে ডকুমেন্টেশন করে জিনিসটাকে প্লেস করা। সো যখন ওটা পেয়ে গেছি তখন আসলে আনন্দ আর আমি কিভাবে প্রকাশ করবো, সো সোশ্যাল মিডিয়ায় আমি তখন পোস্টটা করি। এই যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপের সময় সবচেয়ে চ্যালেঞ্জের মনে হয় কোনটা? যে চ্যালেঞ্জ বেসিক্যালি আমরা শুরুতেই একটু জানতাম যে আসলে এটার প্রসেসটা কী। সো আমরা যখন কাজটা করতেছিলাম সো আমরা ওই ক্রাইটেরিয়াকে মেনটেন করেই আসলে সাবমিট করার প্রসেসটা আগে থেকেই শুরু করে দিছিলাম। সো একদম আমাদের যেহেতু টাইম খুব শর্ট ছিল, শুটিংয়ের পরে আসলে আমাদের ঈদ চলে আসছিল এবং আমাদের সেন্সরশিপ নিতে হবে। সো সব কিছু আমরা আগে থেকে প্রিপেয়ার করে যাচ্ছিলাম বলে আসলে আমরা 2 দিন লাগছে আমরা সাবমিট করছি এবং করার পরে ওনাদের টুকটাক কিছু কারেকশনস ছিল, সেটা করে আবার একদিনের মধ্যে আবার সাবমিট করি অ্যান্ড তারপরে সেন্সরশিপটা আমরা পেয়ে যাই। আপনার হাউসটা কোথায়? আমাদের অফিসটা নিকেতনে। বেশ, এফডিসিতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, নিকেতনে আর একটা বলা হয় যে এলিট ক্লাস হচ্ছে নিকেতনে, একটা প্রচলিত বলা হয় আর কি কথাগুলো। তো এই যে এফডিসি থেকে নিকেতনের ট্রান্সফরমেশনটা কেন, মানে এফডিসিতে কেন যাননি আপনারা? মানে আমি ইন্ডাস্ট্রিতে নিকেতন ইন্ডাস্ট্রি যদি বলি, সো ঢোকার আগেই আসলে নিকেতনে কিন্তু অনেক বড় বড় ডিরেক্টর, অ্যাডভার্টাইজিং ডিরেক্টর হাউসগুলা এস্টাবলিশ ওখানে। সো আমার কাছে যেটা মনে হয় যে মেবি আমরা বিজ্ঞাপনে যেটা করি যে ইন্টারন্যাশনাল ফরম্যাট ওয়াইজ আমরা ফিল্মটা মেক করি। সো আমরা ওইটাকে ফলো করে কাজটা করি, সেই বিধায় আমাদের কাজের খুঁটিনাটি প্রতিটা জিনিস আমরা খুবই প্রিসাইজ থাকি। সো এটার জন্য হয়তো একটু হলেও ডিফারেন্ট এফডিসির মেকারদের থেকে নিকেতনের যারা মেক করে তাদের মেকিংটা একটু ডিফারেন্ট হয়, আমার কাছে এটাই মনে হয়। মানে কি এফডিসি কি ইন্টারন্যাশনাল ফরম্যাটটা মেনটেন করছে না বা কোথাও ঘাটতি আছে কি মনে হয়, মানে কোথায় আসলে ল্যাকিংসটা? আমি এফডিসির আসলে মানে
মানে আমি কখনো সিনেমার শুটিংও দেখি নাই, হ্যাঁ। সো আমার তেমন আইডিয়া নাই, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু বিজ্ঞাপনে সবসময় ফরম্যাট, ইন্টারন্যাশনাল ফরম্যাটটাকে ওরা ফলো করে এবং কাজের ডিটেইল ডাউন করে যেভাবে আমরা স্টাডি করছি বা বিভিন্ন বাইরের যেই আমরা ডকুমেন্টগুলো দেখি, সো সেখানে দেখছি যে যেভাবে কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিটাও কিন্তু ওভাবেই কাজ করতেছে। এটার জন্য নিটিগ্রিটি কিন্তু একটু এফডিসি ঘরানার যেই ফিল্মগুলো হয় সেগুলো থেকে একটু হলেও ডিফারেন্ট হয়। আমার কাছে এটাই মনে হয় আর কি। আপনারা যেমন নতুন নতুন আর্টিস্টের সঙ্গেও কাজ করেছেন, আমি বেশ কয়েকটা কাজ দেখলাম আপনার, একদম। এবং মেগাস্টারের সঙ্গেও কাজ করেছেন। তো এই যে এক একজনের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু যদি জানতে চাই, যে কার সঙ্গে কাজ করতে আসলে বেশি চ্যালেঞ্জিং লাগে, বা কার সঙ্গে মনে হয় যে না সে আমার ঘরের লোক, একটু গো স্লো, গো উইথ দ্য ফ্লো, এরকম মনে হয়? হ্যাঁ, আর্টিস্টদের মানে অনেক ধরনের আর্টিস্টই তো হ্যান্ডেল করতেছি। সো ওই জায়গা থেকে কিছু কিছু আর্টিস্ট আছেন ওনাদের একটু ইগোয়েটিক ব্যাপার থাকে, বড় মাপের আর্টিস্ট বাট একটু থাকে। কিন্তু মেগাস্টারের সাথে যখন কাজ করছি আমি অনেক জায়গায় বলছি এই কথাটা, যে সাকিব খানকে আমি কখনো দেখি নাই যে মানে থাকে না যে একটু প্যারা দেওয়া, একটু ইগো দেখানো, আমি সেলিব্রিটি, আমি যে বিগ সেলিব্রিটি, আমি মেগাস্টার। সো ওই গরিমাটা আমি ভাইয়ের মধ্যে দেখি নাই কখনো, যেটা আমি যখন অন্যদের মধ্যে দেখি না আমার অনেক খারাপ লাগে যে এটা তো করা উচিত না। মানে আমরা তো একটা কাজ করতে আসছি, সে কোলাবোরেশন অফ ওয়ার্ক, হ্যাঁ। সো ডিরেক্টর এবং সবাই সবার কাজটাই করতে আসছে। সো ওইখানে যদি আর্টিস্টটা এসে ডিফারেন্ট একটা ভাইব দেয়, সেটা কাজকে হ্যাম্পার করে, তখন আমার খুব কষ্ট লাগে। আমি হয়তো ডিরেক্টলি ওনাকে বলতে পারতেছি না, কিন্তু আমার আমার অনেক খারাপ লাগে যে এটা কাজটাকে হ্যাম্পার করতেছে। কাজটাকে হ্যাম্পার করা আমাদের কারো কোনো রাইট নাই। এটার পিছনে আসলে অনেক মানুষের ইফোর্ট জড়িত থাকে, হ্যাঁ। যেটা আমরা 1 মিনিট বিজ্ঞাপনে দেখতেছি, ওই স্ক্রিনটা 1 মিনিট হইলেও ওটার পিছে আমাদের কাজ করতে হয় কিন্তু 10 to 15 ডেজ, এবং অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে। সো একটু ইগো বা ওই জিনিসগুলোতে হয় কি যে কাজটাতে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, এটা কখনোই করা উচিত না। আর নতুন আর্টিস্টদের ক্ষেত্রে বলবো যে নতুনদের তো একটু তো এক্সপিরিয়েন্স গেইন করতে হয়। সো অনেক সময় বুঝে না, তো ওদেরকে হ্যান্ডেল করা ইজি, ওদেরকে নিয়ে প্যারা হয় না কখনোই। কিন্তু সামটাইমস বড় বড় আর্টিস্ট যারা একটু মানে একটু থাকে না যে একটু ব্যাড বাজ দিয়ে ফেলে সামটাইম, যে আম লাইক বিগ ওয়ান, ইউনো। তার মানে কি যারা এই ব্যাড বাসটা দেয় তারা আসলে বুঝে শুনে দেয়? আমি জানি না, বাট ওরা কেন দেয় আমি এটাও জানি না। মানে এত বড় স্টার, তার তো এটা করা উচিত না। তো সেই জায়গায় আমি খুবই খুশি সিনেমা করতে যে সাকিব ভাইয়ার মধ্যে এই জাতীয় কোনো প্রবলেমই নাই, মানে কোনো মানে ব্যাপার স্যাপারই নাই। উনি এত সুন্দর আর্টিস্টকে স্পেস দেয় এবং যারা আমরা কাজ করতেছি তাদেরকে স্পেস দেয়। তো এই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগছে। বাকি আর্টিস্টের কথা একটু শুনি। বাকি আর্টিস্টরাও আমাদের ফিল্মে সবাই খুব দারুণ টিম প্লেয়ার ছিল। সাবিলা নূর আপু ছিল, তানজিলা জামান মিথিল আপু ছিল, সুনিধি ছিল, অলসো তারিক আনাম স্যার, রোজি আপা, এরা কিন্তু সবাই বিগ বিগ কাস্ট। সো তারা সবাই আমার ফ্যামিলির মতো, আমরা সবাই একসাথে কাজ করছি, কোনো প্রবলেম হয় নাই। এই গল্পটার সম্পর্কে একটু যদি জানতে চাই, মানে দেখেন শুরু হয়েছে যে সাকিব খানকে আমরা যেভাবে দেখে এসেছি একদম পুরো চেঞ্জড একটা গল্প। তো এই গল্পটা মাথায় নেওয়ার সময় আসলে ওনাকে চিন্তা করেছিলেন, নাকি অন্য কাউকে চিন্তা করেছিলেন, নাকি ভেবেছিলেন যে না আমি সাকিব খানকে দিয়েই এই কাজটা করব, কারণ ওনাকে আমরা এর আগে দেখিনি এইভাবে? বেসিক্যালি মানে গল্পটা আমাদের আগে রেডি ছিল না। আমরা রুশো যেভাবে গল্পটাকে ফর্ম করছে, এটা আসলে সাকিব ভাইয়ের নিজেরই একটা ব্রিফ ছিল যে আই ওয়ান্ট টু বি এ রকস্টার। সো ওখান থেকে আসলে গল্পটাকে ক্রাফট করা হয়। সো মানে আগে থেকে ভাবার তাহলে তো কোনো সুযোগই ছিল না, যেহেতু আসলে গল্পটা সাকিব ভাইয়ের মাথা থেকেই আসছে, বা সাকিব ভাই চাইছে একটা রকস্টার ক্যারেক্টারকে সে ক্রিয়েট করবেন। সো তাকে ধরেই আসলে গল্পটাকে বানানো হয়েছে। তাছাড়া রুশো যেমন ও সব মিউজিশিয়ানদের ব্যাক স্টোরি, হলিউড বলিউড ইভেন আমাদের বাংলাদেশের যারা লিজেন্ডারি রকস্টার আছে তাদের সবার স্টোরি স্টাডি করে আসলে গল্পের একটা ফর্ম ক্রিয়েট করছে। সো এখানে আসলে অন্য কোনো আর্টিস্টকে আমরা ভাবি নাই আসলে। তো তারপরে যখন তাকে নিয়ে কাজ করলেন, একটা বাজেটিং থাকে, একটা কস্ট থাকে, সেই জিনিসটা আবার কিভাবে আসলো? বা সাকিব ভাইকে নিয়ে কাজ করা মানে মেগাস্টারকে নিয়ে কাজ করলে হয় কি যে প্রোডাকশনের কস্ট একটু বেশি থাকে, হ্যাঁ, মানে বেশি লাগে। মানে তার সাথে আসলে লোকজন থাকে,
তার একটা মানে থাকে না মানে ওয়ে অফ ওয়ার্কিংয়ে একটা ব্যাপার থাকে। সো ওই জায়গা থেকে একটু কস্ট বেশি থাকে, বাট আমরা ওটাকে আসলে হ্যান্ডেল করছি এইভাবে যে হ্যাঁ মেগাস্টারের জন্য আমরা অনেক কিছু করতেই পারি, এটুকু করতেই পারি। সো সেই জায়গা থেকে সেই মানে যদি আমি সোজা বাংলায় বলি যে টাকাটা আসলো কোথা থেকে, কিভাবে আসলো, কিভাবে ম্যানেজ হলো? ওটা মানে এটা ফাইন্যান্স তো করছে আমাদের সান মোশন পিকচার, অঞ্জন চৌধুরী স্যার, উনি প্রডিউসার। সো ওনার ফান্ডিংয়েই বেসিক্যালি আমরা প্রোডাকশনটা ক্রিয়েট করছি। সো এখানে আমরা যেমন গল্প রেডি করছি, গল্প রেডি করার পরে আমরা বাজেট দিছি, বাজেট দিয়ে দেন অ্যাপ্রুভাল হয়েছে, ওয়ার্ক অর্ডার নিয়ে আমরা কাজ শুরু করছি। সো ফান্ডিং পুরোপুরি ছিল সান মোশন পিকচারের। এটা তো গেল সিনেমার ক্ষেত্রে। যখন হচ্ছে বিজ্ঞাপন তৈরি করেন বা ওবিসি টিভিসি এগুলো করেন, এগুলোর ক্ষেত্রেও তো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, তার বিভিন্ন ধরনের চাহিদা থাকে, সেগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করেন? মানে ক্লায়েন্ট হ্যান্ডেলের থেকে প্রবলেম হয়ে যায় আমার ডিরেক্টরকে হ্যান্ডেল করাই নো, মানে ও অনেক অনেক ডিমান্ডিং, ও বাজেট ভুলে যায় এবং ও যেটা চায় ওর মেকিংয়ের জন্য ওর ওটা চাই। সো আমার ক্লায়েন্ট হ্যান্ডেলের থেকে আমার আসলে ডিরেক্টরকে সেল দেওয়াটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় ট্রুলি, বাট হ্যান্ডেল করে ফেলি। মানে যখন আমি জানি যে কাজটা ভালো আপনি হবে। তো একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করছেন, বিষয়টা এমন না। আমার হাউসে 3 জন ডিরেক্টর আছেন, সো আমি 3 জনকে নিয়ে, বাট রুশো সব থেকে বেশি স্ট্রিক্ট অ্যান্ড বেশি চুজি। ওকে সেল দেওয়াটা অনেক টাফ হয়ে যায় আমার সামটাইম। মানে কি ধরনের মানে ও দেখা গেল যে বাজেট, হি নোজ দ্য বাজেট, বাট ও এমন এমন জিনিস চেয়ে বসবে, বিগার স্কেল বাজেট ভুলে যায় এবং তখন ওটা আমার দিতেই হবে। মানে ও ওটা ছাড়া কাজ করবে না। সো ও কোয়ালিটি কম্প্রোমাইজ করবে না, আমিও করব না, আমিও কোনোভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না। বাট সামটাইম হয় কি যে আই নো যে এটা দিয়েই পসিবল, বাট না, ওটাই চাই। সো ওইখানে মানে হয়তো ছোটখাটো একটা কস্টে উদাহরণ দিই বা কোন কস্টে কাজের ইম্প্যাক্ট সময় পড়ে এরকম যায়। হয়েছে? লাইক আমরা একটা ক্যামেরা নেই। সো ক্যামেরা আমি বললাম যে ওকে অ্যালেক্সা, বলছে অ্যালেক্সা চাই। বললাম ঠিক আছে তুমি তাহলে অ্যালেক্সা মিনি নাও, বাট না, ওর হচ্ছে অ্যালেক্সা 35 লাগবে। ইভেন আমাদের ফিল্মে আমরা ক্যামেরার লেন্স কেনাইছি ক্যামেরা হাউসকে দিয়ে, যে আমাদের সব থেকে যে প্রিমিয়াম ক্যামেরা সেটা নিয়ে আমরা শ্যুট করব সেটাই নিচ্ছি, বাট ওর এক্সট্রা লেন্স চাই। সেটার জন্য অ্যানামরফিক লেন্স আমরা আমাদের বাংলাদেশে নাই, যেটা আমরা ইন্ডিয়া থেকে হায়ার করে নিয়ে আসি বা বাইরের কান্ট্রি থেকে হায়ার করে নিয়ে এসে অন্য শুটিং হয়েছে এর আগে। সো আমাদের ফিল্মের জন্য আমরা এই ক্যামেরা লেন্স সেট আপটা পুরোটা কেনাইছি। এখন বিভিন্ন ব্র্যান্ডের তো বিভিন্ন ধরনের চাহিদা থাকে, সেই ধরনের চাহিদা কিভাবে হ্যান্ডেল করেন বা কি চাহিদা থাকে? চাহিদা বলতে আসলে ওদের থাকে যে হচ্ছে কাজটা, ওর স্টোরিটা ও যে প্রবলেমটা নিয়ে আসছিল ওই প্রবলেমটা ঠিকঠাক মতো নারিশ করা হচ্ছে কিনা, এটাই ওর মেন ফোকাস, ল্যাম্পলাইটে এটাই থাকে ক্লায়েন্টের মাথায়। ওই জায়গা থেকে রুশো আর আমি যেভাবে কাজটাকে হোল্ড করি, ওরা আসলে আমাদেরকে তেমন প্যারা দেয় না, কারণ ওরা দেখতেছে যে আমরা কাজটাকে মানে সামটাইমস ওদের থেকেও বেশি হোল্ড করে কাজটা করতেছি। সো ক্লায়েন্টিন থেকে আমরা খুব একটা প্রেশার খাই না, কিন্তু অনেক সময় তো আইডিয়াও চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে আপনি শুট করে ফেলছেন বা শুটিংয়ের মাঝপথে আছেন, তখন দেখা যায় যে হঠাৎ করে আইডিয়া চেঞ্জ বা স্ক্রিপ্টিংয়েও ডেভেলপমেন্ট আসতে পারে। সুযোগ কম থাকে, কারণ আমরা তো পিপিএম করি, বিফোর শ্যুট আমরা পিপিএম করে আসলে শুটিংয়ে যাই। সো পিপিএমে আমরা যেটা লক করি, ক্লায়েন্ট আমরা সবাই মিলে যেটা লক করতেছি সেটাই আমি আসলে এক্সিকিউশনে শুটিংয়ে যাচ্ছি। সো এটা খুবই কম হয় যে চেঞ্জ করে, বাট হয়ও, মানে হয় না তা না। ইন দ্যাট কেস মানে মিলাই নেই আর কি, যেহেতু একটা ভালো কাজ আমরা সবাই মিলে করতে চাচ্ছি, সবার আসলে গোল একটাই থাকে, ভালো একটা প্রোডাকশন নামানো। সো ওই জায়গা থেকে ব্যাটে বলে মিলাই ফেলি আর কি। আপনার বায়োতে লেখা বেসড ইন বাংলাদেশ, ওয়ার্কিং গ্লোবালি, তো গ্লোবালি কিছু করেছেন এখন পর্যন্ত? গ্লোবালি আমি কিছু কাজ করেছি অন্যান্য প্রোডাকশন হাউসের সাথে। সো ওরা কনসেপ্ট নিয়ে আসছিল যেটা বাংলাদেশে শ্যুট হয়েছে। সো ওই পার্টটা আমার টিম আমি দিয়ে পুরোটা ডান করে তাদেরকে ডেলিভারি করছি। এটা ছিল একটা সফটওয়্যার কোম্পানির জন্য। সো ওরা হচ্ছে গ্লোবালি 10টা কান্ট্রিতে ওদের সার্ভিস আছে। সো ওই জায়গা থেকে ওরা হচ্ছে বাংলাদেশের একটা পয়েন্ট অফ ভিউ ওরা নিচ্ছিল। সো ওটার জন্য কাজ করা হয়েছে। প্যারালালি আমার যেমন আমরা পোস্ট প্রোডাকশনে আমরা কিন্তু বাইরের অনেক আর্টিস্টকে হায়ার করি। সো ওদের সাথে কোলাবোরেশন করা
এই কাজটা আমরা অনেক বেশি করি। যেমন আমাদের ফিল্মে কালার গ্রেড করছে রাশিয়ান কালারিস্ট। সো ওই জায়গা থেকে আসলে গ্লোবালি ওদের সাথে কোলাবরেট করাটা এটাই আর কি। কেন আমাদের রাশিয়ান কালারিস্টকে হায়ার করতে হয়? আমাদের দেশে কি নেই এরকম আর্টিস্ট বা এরকম ক্রিয়েটিভ যারা কাজ করেন, ক্রিয়েটিভ ওয়ার্কার আমাদের দেশে কি কম আছে বা ঘাটতিটা কোথায়? এটা আসলে ডিভাইস আমাদের ইকুইপমেন্টের এত বেশি স্বল্পতা, ওই হায়ার ইন্ডের ওই ইকুইপমেন্টগুলো আমাদের কাছে নাই। সো কালারিস্ট হয়তো আসেন, কিন্তু তাদের ডিভাইসগুলো আসলে ব্যাকডেটেড। সো ওই জায়গা থেকে আসলে আমাদের বাইরে যাইতেই হয়। আর এই যে বলছিলেন গ্লোবালি আপনি কাজ করছেন, যখন আপনি একটা প্রোডাকশন গ্লোবালি করেন বা একটা প্রোডাকশন বাংলাদেশি কোনো কোম্পানির জন্য করেন, পার্থক্যটা কি হয় আসলে? না, তেমন কোনো পার্থক্য নাই। আই থিঙ্ক সবাই আসলে কাজটা মানে যেই কাজ নিয়ে এসে আসছে সেই কাজটা সুন্দর মতো করতে চাই। সো মোটিভ একটাই থাকে, ভালো কাজ, যেটা আমি বাংলাদেশের কোম্পানির জন্যও করতেছি, যেটা আমি গ্লোবাল যে কোনো কোম্পানির জন্যও করতেছি। এখন তো আমরা বেশ হলে গিয়ে বিদেশি সিনেমা দেখি, তো বাংলাদেশি সিনেমা কিভাবে আসলে বিদেশের মানুষ হলে গিয়ে দেখবে? এটা তো আমাদের রকস্টারই তো এবার অনেকগুলো কান্ট্রিতে, কানাডা, যুক্তরাষ্ট্র, অনেকগুলো কান্ট্রিতে কিন্তু আমাদের রকস্টার যাচ্ছে। সো এখন কিন্তু শুরু হয়েছে, মানে আপনার কি মনে হয় যে অন্যান্য দেশের সিনেমাগুলো যেভাবে আসলে আমরা আগ্রহ নিয়ে দেখি, অন্য দেশের মানুষও কি আমাদের সিনেমা সেই আগ্রহটা নিয়ে দেখতে পারবে বা পারে? একই প্যারালালি চলছে সেই কাজগুলো আমাদের? হ্যাঁ, অবশ্যই। ইভেন আমি বলবো যে বাংলা স্টোরি, বাংলার অত্যন্ত প্রত্যন্তে যেই স্টোরিগুলো আছে এগুলো কিন্তু মানুষ দেখতে চাই, শুনতে চাই। গ্লোবালি এই স্টোরিগুলা কিন্তু আনসিন। সো এই স্টোরিগুলা মানুষের কাছে আরও বেশি ভালো লাগার জায়গা হয়ে ওঠে ফরেনারদের জন্য। হ্যাঁ, যেমন আমরা ইরানের মুভি দেখি, ওই যে ওদের যে এনভায়রনমেন্ট, ওই কালচার, ওটা কিন্তু দেখতে আমাদের যেমন ভালো লাগে, আমাদের কালচার বা আমাদের স্টোরিটাও কিন্তু গ্লোবাল মানুষজন, ইন্টারন্যাশনাল মানুষজন কিন্তু এটা দেখতে চায়। এটা চাহিদা আরও বেশি, কারণ ওরা ওদের জনরার গল্প দেখে দেখে অনেক বেশি ইউজড টু। ওই জায়গায় আসলে বাংলার গল্প ওরা কিন্তু শুনতে চায়। সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো বাংলাদেশের এরকম বলা হয় যে বাংলাদেশের সিনেমা আসলে ট্রান্সলেশন জানেই না এবং খুবই কাঁচা ইংরেজিতে লেখা হয় বা খুবই মানে এই জায়গাটাতে আসলে কিভাবে ডেভেলপমেন্ট করা হয় বা করা যায়? এটা যখন মানে ডেভেলপমেন্ট তো অবশ্যই করতে হবে, সুযোগ আছে আমাদের আরও বেশি ডেভেলপ করার, যেহেতু আমরা একটু হলেও মানে পিছিয়ে। সো ওই জায়গা থেকে যেটা শুরু হয়েছে, যেটা আমাদের সিনিয়র ভাইয়েরা স্টার্ট করছে, বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরার যেই চেষ্টাটা যেটা শুরু হয়েছে, ওটা কিন্তু চলতেছে এবং এটা যত দিন যাবে এটা কিন্তু আরও বেশি আপডেট হবে। সো এই জার্নিটা যত আমরা টানতে পারবো, এটার জার্নিটা আরও সুন্দর গোছানো হবে। এখন আপনি লাস্ট বললেন যে সিনেমা রিলিজ হওয়ার আগে আপনি অ্যাডের একটা কাজ শুরু করে দিয়েছেন, তো এই কাজটা সম্পর্কে একটু যদি বলেন, কে করছে বা কোথা থেকে? আজমান রুশোই করবে, ওরই একটা কাজ। এটা হচ্ছে বিউটিফুল বাংলাদেশ আমরা যে দেখছি, সো এই কনসেপ্ট রিলেটেড একটা বড় প্রজেক্ট। সো বাংলাদেশের যে সৌন্দর্যটা আছে সেটাকে আসলে আমাদের ক্যাপচার করতে হবে থ্রু আউট দ্য ব্র্যান্ড। আমি একটু ব্র্যান্ডের নামটা না বলি এখনই, যেহেতু একটু সিক্রেসি মেনটেন করতে হয়। হ্যাঁ, সো ওইটা আর কি, বাংলাদেশের যেই অপরূপ সুন্দর যেই সিনগুলা, এইগুলাই আমাদের কনসেপ্টে আছে। সো আম ফিলিং সো লাকি যে এরকম একটা প্রজেক্ট এখন আমরা হ্যান্ডেল করতেছি এবং রুশো ওটা ডিরেক্ট করতেছে। আর বাকি যারা কাজ করছেন তারা যদি একটু তাদের সম্পর্কে বলেন। ডিরেক্টর তো শুনলাম। হ্যাঁ, আমাদের আরও একটা ডিরেক্টর আছে, সোহান রহমান। ও খুব দারুণ কাজ করে। ও রুশোর মতো পাগলা টাইপের আর কি, ডেডিকেটেড টু ওয়ার্ক, একদম ফোকাস টু ওয়ার্ক। ওর ভিশন খুব ক্লিয়ার, ও কী করতেছে ও জানে এবং ওর 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 কাজটাকে ও হোল্ড করে। ওই জায়গা থেকে ওরও খুবই শর্ট টাইমে ও এত দারুণ ম্যাচুর কাজ করতেছে, যেটা আসলে রুশোকেও বিট দিয়ে দেয় সামটাইম। আপনি বাংলাদেশের প্রকৃতির কথা বলছেন যেহেতু, তার মানে এখানে ডিওপির একটা ভূমিকা আছে, তো কার সঙ্গে কাজ করছেন? এবার আমি এই ফিল্মের জন্য একটু বাইরে থেকে ডিওপি আনতেছি, ইন্ডিয়া থেকে ডিওপি নিয়ে আসতেছি। কেন? সো
বাংলাদেশে কি বেসিক্যালি নেই? বাংলাদেশেও আছেন, অবশ্যই আছেন, আমাদের অনেক মেধাবী এবং দারুণ দারুণ আমাদের সিনেমাটোগ্রাফার আছেন, কিন্তু মানে আমার এই কাজটা একটু লম্বা ডিউরেশনের, লম্বা টাইমের শুটিং করতে হবে, বেশ অনেক 5-6 দিন। সো ওই জায়গায় ওনাদের সাথে শিডিউলটা ম্যাচ করতেছে না, অ্যাভেলেবেল নাই। অ্যান্ড এমনিতে একটু আমাদের ডিওপি সংকট বা আমাদের একটু টেকনিশিয়ান সংকট তো আছেই। ধরো যে হাতে গোনা 4-5 জনের পরে তুমি বা 10 জনের পরে তুমি আর কাউকে পাবা না, নাই। সো এত বড় ইন্ডাস্ট্রি, সেই জায়গায় আসলে মানুষ এত কম, এটা আসলে ডাবল হওয়া উচিত ছিল, যেটা পার্শ্ববর্তী দেশে আছে। ওরা অনেক 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 সিনেমাটোগ্রাফার, সেই জায়গায় আমাদের হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে কস্টিউম ডিজাইনার নাই, ডিওপি নাই, আমার মেকআপ আর্টিস্ট নাই, মানে এটা একটু সংকট কিন্তু আছে। কিন্তু আমাদের দেশে তো আসলে আমরা কোথাও ঘুরতে গেলেও দেখা যায় যে ওইখানেও সিনেমাটোগ্রাফার থাকেন। মানে কোথাও ঘুরতে গিয়েছি, আমি কোনো প্ল্যান করে যাইনি, আমি ছবি তুলবো, বা ওখানেও গিয়ে দেখা যায়, বা কক্সবাজারের কথাই যদি আমি উদাহরণ হিসেবে বলতে যাই, কক্সবাজারে গিয়েও কিন্তু দেখা যায় যে ফটোগ্রাফার আছে বা তারা আসলে ছবি তুলতে আগ্রহী। তো তারা যদি এভাবে ইনফর্মালি কাজ করেন, তো ফর্মালি আসলে এ ধরনের সিনেমাটোগ্রাফার তৈরির ল্যাকিংসটা কোথায়? আম, মানে যারা আসলে মানে স্টিল ছবি তুলে, অবশ্যই তাদের একটা ফ্রেমিং সেন্স আছে, বাট ফিল্ম মেকিং ইজ ডিফারেন্ট। ওখানে জাস্ট একটা ক্যাপচার করা অ্যান্ড ফিল্মে কাজ করা, এটা পুরোপুরি ডিফারেন্ট। এটার জন্য অবশ্যই প্র্যাকটিস লাগে, এবং ওই ইন্টারেস্ট নিয়ে যদি কেউ ঢুকে, এখানে ওই অপরচুনিটিটা কিন্তু আছে। হ্যাঁ, একটা কেরিয়ার, একটা মানে লাইক সিনেমাটোগ্রাফার একটা লাইক মানে খুবই অনেক সম্মানিত একটা পদবী বলবো। হ্যাঁ, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, তেমনি ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার। সো এই পজিশনে কিন্তু অনেকে আসতে পারে, কিন্তু কেন জানি আসে না, মানুষজন হয় জানে না বা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না। এটা যদি আরও অনেক মানুষ আসে, এই ইন্ডাস্ট্রি কিন্তু আরও গ্রো করবে। আমাদের টেকনিশিয়ান এত এত ক্রাইসিস, হাতে গোনা কয়টা মানুষ ছাড়া কিন্তু নাই। ক্রাইসিসটা কেন মনে হয় আপনার কাছে, যে কেন গড়ে উঠছে না? মানে এরকম রিজুতি আহমেদের মতো মানুষজন কেন আসছে না? আমার জার্নিটাও আসলে অনেক টাফ ছিল। আমারও আসলে বাসা থেকে কখনোই চায় নাই আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, মিডিয়াতে কাজ করি, যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কেন তুমি ফিল্ম মেকিংয়ে ঢুকবা। এটা আসলে মানে ফ্যামিলি থেকে একদমই অ্যাপ্রিসিয়েট করে নাই কখনোই। যেটা আমার কাছে মনে হয় যে অন্যান্য প্রফেশনে যেমন অনেক ইন্টারেস্টের সাথে তাকে ওখানে দেওয়া হয়, যে তুমি ব্যাংকার হও, বা ওকে যতটা ইন্সপায়ার করা হয়, এর ঠিক অপোজিটই হচ্ছে মিডিয়াতে কাজ করা। এই জিনিসটা আসলে কেউ নিতে পারে না আমাদের সোসাইটিতে। এটা একটা বড় রকম ব্যারিয়ার। মানুষের চিন্তাভাবনা যে মিডিয়া মানেই মেবি সামথিং রং, বা কোনো কেরিয়ার নাই, টাকা ইনকাম করতে পারবে না বা এরকম কিছু, বাট একদমই না। এই ইন্ডাস্ট্রিটা অনেক রিচ এবং অনেক ক্রিয়েটিভ একটা জায়গা। যার মধ্যে ওই সত্তাটা আছে, তার অবশ্যই বের হয়ে এই জায়গাটায় আসা উচিত, কারণ এখানে অনেক মানুষের প্রয়োজন। মানুষের চিন্তাটাও আসলে মানুষের ফ্যামিলি লাইফ নিয়েও আসে। যেহেতু আপনারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসলে মিডিয়াতে কাজ করছেন, তো আপনাদের ফ্যামিলি লাইফটা কিভাবে মেনটেন করেন? বেবি আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, আই হ্যাভ এ বেবি। সো এই যে আপনাকে বেবিকেও গ্রো আপ করতে হয়, রাইট। সো সেটা কিভাবে আসলে মেনটেন করেন? যেটা হয়েছে যে মানে কাজ আমাদের কাছে প্রায়োরিটি থাকলেও, মানে যখন আমরা ম্যারিড লাইফ লিড করতেছি এবং আমাদের বেবি আছে, সো ওটাকেও মেনটেন করতে হয়, ইটস এ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে কিভাবে যেন করে ফেলছি। অনেক সময় দেখা যায় অনেক রাত হচ্ছে ফিরতে, শুটিংয়ে লেট নাইট হচ্ছে, তো তখন আসলে জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করেন? একটু আপনার সংসারের গল্পটা একটু শুনি। তখন দেখা যায় যে ও আমাদের সাথে থাকতেছে, আমাদের কাজের এখানেই চলে আসতেছে। আমার বাচ্চাও অনেক মানুষ পছন্দ করে, সবাইকে খুব পছন্দ করে, সো ও ওদের সাথে থাকতেও খুব পছন্দ করে। অলসো প্যারেন্টস আছে, প্যারেন্টসের কাছে দেখা গেলো থাকতেছে। আমার বাসা অফিস একদম কাছাকাছি, সো ওভাবে টাইম দেয়। আমার বাচ্চা স্কুল শেষ করে বা অফিসে চলে আসতেছে, সবার সাথে খেলা করতেছে, গল্প করতেছে, তারপর আবার যাচ্ছে টিউটরের কাছে। সো এভাবেই আর কি জিনিসটাকে সাজাইছি। আসলে কাজটাও করতে হবে, আবার সংসার লাইফও তো করতে হবে। সেক্ষেত্রে আসলে ঝামেলা হয় না সংসারে, যে হচ্ছে সময় দেওয়া হচ্ছে না সংসারে?
থাকা হচ্ছে না? আমার কাছে সংসারটা আসলে আমার কাজটাই আমার সংসার। সো আমি আসলে এইভাবে চিন্তা করি, এর জন্য মনে হয় কখনো সমস্যা হয় নাই। মানে আমি আমার কাজটাকে যখন আমি কাজের মধ্যে থাকি, আমার আমার কাজটাও একটা সংসার। আমার কাজে আমার অফিসে যেই বাচ্চাগুলো আছে, যেই ছেলেগুলো মেয়েগুলো কাজ করে, সো ওরা আমার বাচ্চার মতন। সো আমি ওদেরকে যেমন নারিশ করি, ঠিক তেমনি আমি আমার বাচ্চাকেও নারিশ করি। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দুজনেই একই হাউসে আছেন। যদি এমন হয় যে হাজব্যান্ড ওয়াইফ 2 হাউসে বা দূরে দূরে আছে, তখন তাদের মধ্যে তো ঝামেলা হওয়াটা স্বাভাবিক। মনে হয় ঝামেলা হওয়া স্বাভাবিক, একসাথে আসি বলে ঝামেলা একটু কমই হয় মেবি। ওকে, আমরা একটু ভাবে একটু জানতে চাই যে আপনি তো স্টোরি টেলার বা যাই বলি না কেন, সব কিছুই তো আসলে কন্টেন্ট এবং একটা স্টোরি বলা আসলে। একদম। তো এই স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আসলে সামনে আপনি কি দেখতে পাচ্ছেন যে ওটিটির জায়গাটা কোথায় আর আমাদের ট্রেডিশনাল ইন্ডাস্ট্রির জায়গাটা কোথায়? দুইটাই খুব ইম্পর্টেন্ট। এখন যেমন নেটফ্লিক্স এর চাহিদা অনেক বেশি, ঠিক তেমনি হলে যে সিনেমা দেখাটাও কিন্তু একটা আর্টের বিষয়। সো ওই জায়গায় দুইটা প্যারালালি আমি বলবো যে ইম্পর্টেন্ট। দুইটা সেক্টরেই ভালো ভালো গল্প আমরা দেখতে পাবো, উপভোগ করতে পারবো। সো ওটিটি প্ল্যাটফর্মে যেভাবে গল্পটাকে ক্রাফট করা হয়, ওটারও যেমন দর্শকের চাহিদা আছে, অডিয়েন্স ইজ রেডি ফর দ্যাট। ঠিক তেমনি সিনেমা হলে যে ফ্রেন্ড নিয়ে, ফ্যামিলি নিয়ে একটু বাইরে আউটিং করার জন্য কিন্তু সিনেমা হলটা আমরা এন্টারটেনমেন্টের পার্ট আমরা হিসেবে ধরতে পারি। সো ওটাও খুবই ইম্পর্টেন্ট, দুটাই ইম্পর্টেন্ট। কিন্তু লাস্ট কয়েক বছরে ওটিটি এসছে তো খুব বেশি দিন না, কিন্তু তারপরেও কিন্তু মানুষ আসলে হলে যাচ্ছে। মানে লাস্ট কয়েক বছরে দেখা গেছে যে আমাদের আগে হল বলতে দেখা গেছে যে আমরা অনেক সময় বলতো যে এলিট ক্লাস আসলে হলে যে মুভি দেখতেন না, এখন দেখা যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের মতো বড় বড় জায়গায় আসলে মুভি দেখতে মানুষজন যাচ্ছে। তো এই জিনিসটাকে আসলে কিভাবে দেখছেন? এখন ওটিটির অবস্থানটা আসলে কিভাবে এই প্যারালালি চলছে? ওটিটিও থাকবে, সিনেমা হলও থাকবে। এখন ধরো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, এন্টারটেনমেন্টটা কোথায়? মানে রেস্টুরেন্টে বসে খাওয়াটাই আসলে সবার লাইফের পার্ট হয়ে গেছে, যে এটাই হয়তো ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া করা, একটু আউটিং করা। সো ওই জায়গাটাই কিন্তু সিনেমা হলে যে মুভি দেখা, এটা কিন্তু একটা গুড মানে টাইম পাসও বলতে পারো। তো এই হিসাবে সিনেমা হলে যে দেখা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এটা যেমন অনেক বেশি সিনেমা হল হওয়া উচিত, সো দ্যাট মানে বাংলাদেশের মানুষ সবাই সিনেমা হলে যে এই টাইমটা স্পেন্ড করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা প্রচলিত আছে না যে সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা কেন দেখবো, আমি সিনেমা হলে যাবো, টাকা খরচ করবো, আমি বিদেশি সিনেমা দেখবো। সো এই জায়গাটা থেকে উত্তরণের উপায় কি? এটা আসলে মানুষের ভেতরে একটু ওই মানে পয়েন্টটাকে একটু জাগ্রত করতে হবে যে এটা আসলে তুমি তোমার দেশের জন্য করতেছো, তোমার দেশের গল্পের জন্য করতেছো। মানে কেউ যদি না চায় যে আমি আমার দেশের জন্য করব না, তাকে তো আর বাধ্য করার কিছু নেই। সেক্ষেত্রে কি আসলে প্রোডিউসার যারা, ডিরেক্টর যারা, তাদের কি দায় নেই যে ওই মানের সিনেমাটা তৈরি করা যে মানুষ আসলে ইচ্ছে করে আসে? অবশ্যই। যেই জার্নিটা আসলে শুরু হয়েছে এই ফিউ ইয়ার্স ধরে, এটাতে কিন্তু সবাই মিলে চেষ্টা করে বাংলা সিনেমার বাংলা গল্পগুলাকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল মানের আনার চেষ্টা করতেছে। সো ওই জায়গায় বাংলা গল্পগুলা সামনে উঠে আসতেছে, যেটা দর্শক যদি সিনেমা হলে যায়, এই সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচবে, এই সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচলে দেশ বাঁচবে। এটা কিন্তু একটা, এখন দর্শক তার পকেটের পয়সা খরচ করবে, তার তো ঠেকা নেই যে ইন্ডাস্ট্রি বাঁচানোর। এটা বাঁচাইতেই হবে। যেটা ধরো বন্ধ হয়ে গেছিল, সেটা অন্তত চালু হয়েছে, এবং এটা পরবর্তীতে ওই ইন্টারন্যাশনাল সিনেমার মতোই আসলে জায়গায় চলে যাবে। সো একটা জার্নি শুরু হয়েছে, সো ওইটাকে একটু হলেও মানে দেশি মানে বাংলাদেশি হিসাবে ওটাকে সাপোর্ট করতে হবে। কারণ সবাই মিলে চেষ্টা করা হচ্ছে, এবং চেষ্টার একটা ফল আমরা দেখতে পাচ্ছি। ভিজুয়ালি চেঞ্জ হয়েছে, এবং গল্পগুলো আসলে ফিল্ম মেকিং ইজ এ এক্সপিরিয়েন্স অফ লাইক কোলাবোরেশন অফ ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে। হ্যাঁ, সো একটা ডিরেক্টর যখন ব্যাক টু ব্যাক বানাচ্ছে, তার এক্সপিরিয়েন্স ডে বাই ডে গ্রো করতেছে। আমরা জেমস ক্যামেরন বলি বা অন্যান্য ইন্টারন্যাশনাল ডিরেক্টরের কথা যদি বলি, তাদেরও কিন্তু ধরো শুরুতে বানাইছে, ফ্লপ হয়েছে, ভালো হয় নাই, কিন্তু এখন জেমস ক্যামেরনের কি দেখতেছি, কি সিনেমা দেখতেছি, কিভাবে হয়েছে। তো হাল ছাড়া যাবে না,
হাল ছেড়ে দিলে তো এখানে স্টপ হয়ে গেল, এটা তো করাই যাবে না। অন্তত আমরা সবাই বাংলা সিনেমাকে সাপোর্ট করি, তাহলে হয়তো 10 বছর পরে যে হলেও সিনেমাটা ইন্টারন্যাশনাল ওই ভ্যালুটা ক্রিয়েট হয়ে যাবে। এটা একদিনে হয় না, এটা একটু একটু করে 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 হয়। সো ওই জায়গায় আমাদের যেটা স্টার্ট হয়েছে, বাংলাদেশের প্রত্যেকের উচিত সিনেমা হলে যে সিনেমাটা দেখা। এটাতে আসলে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি, এটা আসলে গ্রো করবে। আপনার কি মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল মানের কোনো একটা প্রোডাকশন তৈরি করার জন্য কোন জায়গাগুলোতে আসলে আমাদের আরেকটু নজর দেওয়া উচিত, বা কোন জায়গাগুলোতে আমরা আরেকটু এফোর্ট দিলে এই জিনিসগুলো আসলে আরেকটু বেটার হতে পারে? আমাদের যেমন রাইটারের অনেক অভাব, স্ক্রিন প্লে করার মতো মানুষের এত অভাব। সো একটা গল্প, যেহেতু আমরা গল্পই বলবো, সো এই গল্প লেখার মানুষটা খুব দরকার। এই জায়গাটায় অনেক ক্রাইসিস আছে। সো এটা ইমিডিয়েটলি আসলে আরও অনেক মানুষের সহযোগিতা দরকার। যারা ভালো লিখতে পারে তাদের এগিয়ে আসা দরকার, এক্সপিরিয়েন্সটা গেইন করাও দরকার। প্রথম ফিল্মেই আসলে যে ভালো করবে ইটস নট লাইক দ্যাট। প্রথম ফিল্ম থেকে অনেক এক্সপিরিয়েন্স গেইন করবে, পরবর্তীতে ডেভেলপ করবে। এভাবে কিন্তু একটা নারিশমেন্ট করে একটা ভালো গল্পকে আমরা প্রেজেন্ট করতে পারবো। আমাদের দেশে এখন খুব ভালো প্রোডাকশন ডিজাইনার, আর্ট ডিরেক্টর, ইভেন সিনেমাটোগ্রাফারও অনেক ভালো ভালো ট্যালেন্টেড মানুষজন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু রাইটিংয়ের এই জায়গাটাতে বেশ মানুষের অভাব আছে, হাতে গোনা কয়েকজন। এবং এতগুলো ফিল্ম হইতেছে, তখন আসলে ওদের শিডিউল পাওয়াটাও টাফ, এবং ওরাও আসলে কোনোভাবে কোপ আপ করতে পারতেছে না মানে টাইমিংয়ে। কিন্তু আমি তো দেখেছি যে এরকম অনেক রাইটার আছেন যারা আসলে বেশ ভালো লেখেন, কিন্তু দেখা গেছে তারা বলেন কি যে হ্যাঁ একটা প্রোডাকশন হাউস সব কিছুর জন্য বাজেট আছে, কিন্তু রাইটারের জন্য বাজেট গিয়ে দেখা যায় যে হ্যাঁ আমাদের বাজেট নেই, এই নেই সেই নেই, তখন এসে শুরু হয়ে যায় ক্রাইসিস। তো এরকম কিন্তু অনেকে আমি চিনি, আমি আমার পার্সোনাল লাইফেও চিনি, যারা হচ্ছে লেখাটা ছেড়ে দিয়েছেন। তারা নাটক লিখতেন, তারা সিনেমা লিখতেন, কিন্তু তারা আসলে লেখা ছেড়ে দিয়েছেন বিকজ অফ এই জায়গাটায় গিয়ে প্রোডাকশন হাউস বলে যে হ্যাঁ এখন তো রাইটারের জন্য বাজেট কম। ওকে, তাহলে এখন যারা কাজ করতেছেন তারা কিভাবে কাজ করতেছে, এবং তাদের যে ডিমান্ড, মানে ওটা তো অবশ্যই ফুলফিল করে তারা কাজ করতেছে, নাহলে তো তারাও চলে যাইতো। আসলে হাল ছাড়া যাবে না। ওর যদি মানে প্রুফ করে ফেলে যে ও একটা গুড রাইটার, এবং ও ফিল্মটা মানে যেভাবে চিত্রনাট্য যেভাবে করে ওটা করতে পারে, ওর ডিমান্ড অন্য লেভেলের। এখন যে হাল ছেড়ে চলে যাচ্ছে, এটা আসলে তার যে কয়দিনের এক্সপিরিয়েন্স যা হয়েছে সেটাও বৃথা। ও আরেকটু ধৈর্য ধরলে হয়তো আরও ভালো কিছু হইতো, আমরা আরও ভালো ভালো রাইটার পাইতাম। সো থ্যাংক ইউ। আমার মনে হয় আমি আমার সব কিছু জানার আমি জেনে গেছি। সবশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে দেন আমরা আজকে শেষ করবো। অবশ্যই আমরা যে গল্পকার, আমাদের পুরোটাই দর্শকদের জন্যই, তারাই আসলে আমাদের হার্ট, এবং তাদের সহযোগিতা নিয়েই আসলে আমরা এই গল্পগুলাকে, বাংলার গল্পগুলাকে সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো ইন্টারন্যাশনালি। আমাদের প্রত্যন্ত গ্রামের যে গল্পগুলো আছে সেগুলোও উঠে আসবে, এবং সেগুলোর জন্য আসলে আমাদের দর্শকদের হেল্প অনেক বেশি লাগবে। তারা যেন সিনেমা হলে আসে, সিনেমা হলে এসে খারাপ হোক ভালো হোক সিনেমা হলে আসুন, দেখুন। আস্তে আস্তে সব কিছু ইনশাল্লাহ ডেভেলপ হয়ে যাবে। সো এটাই। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির, এবং আমার সঙ্গে ছিলেন রকস্টারের অ্যাসোসিয়েট প্রডিউসার রিজুতি আহমেদ স্বর্ণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।